আজ বুঝি খুব ক্লান্ত? রিমঝিম পানি খেতে খেতে বলল, সত্যি বলবো, তোমাকে দেখলে না আমি সমস্ত ক্লান্তি ভুলে যাই। প্রণব রিমঝিমকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, তাই তো সব ফেলে সব সময় তোমার জন্য অপেক্ষা করি। কি দরকার? খুব দরকার, একমাত্র বউ বলে কথা। মৌ সারাদিন ঠিক থাকলেও রাতে দেখা দিল বিপত্তি। খাবার শেষেই প্রসঙ্গ এলো মৌয়ের ঘুমানো নিয়ে। মৌ ভেবেছিল নিজের বাড়িতে চলে যাবে, কিন্তু এই ব্যাপারটা সোফিয়া খানম মোটেও সহজভাবে নিলেন না। চোখ মুখে অসন্তুষ্টি প্রকাশ পেল। শাশুড়িরা যতই ভালো হোক না কেন, তিনি কখনোই ছেলে আর বৌমাকে আলাদা ঘরে শোয়ার অনুমতি দেন না, পছন্দ করেন না। বিয়ে যেহেতু হয়েছেই, আলাদা কেন শোবে? সোফিয়া খানমের ক্ষেত্রেও তাই হয়েছে। তুমি আমার বাড়িতে থেকে নিজের বাড়িতে ঘুমানোর কথা কেন বলছো? নিবিড়ের বউ তুমি এখন মৌ, নিবিড়ের ঘরটা এখন তোমারও। মৌ অস্বস্তিতে পড়ে গেল। নিবিড় বলল, ওর সময়ের প্রয়োজন মা। কিসের সময়? আমি কোনো কথা শুনছি না। চুপচাপ মৌকে নিয়ে ঘরে যাও। অস্বস্তি শুরুতে সবারই হয়, তাই বলে আলাদা কেন থাকবি? বিয়ে করেছিস, কোনো পাপ না। মায়ের যুক্তির কাছে নিবিড়ও হেরে গেল, অযথা তর্ক করল না। মৌও মেনে নিয়ে চুপচাপ ওপরে নিবিড়ের ঘরে চলে গেল। রাত বাড়ছে, দুজনে একই বিছানায়, অথচ কারো চোখে ঘুম নেই, মুখে কথা নেই। নিবিড় বেশ সময় নিয়ে বলল, অস্বস্তি হচ্ছে? আপনার হচ্ছে না? উত্তরে না বললে কি তুমি আমাকে লম্পট ভাববে? মৌ চট করে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় তখনও মৌয়ের দিকে তাকানো। মৌ হতবাক হলো। কাঁথাটা টান দিয়ে কিছুটা নিজের কাছে নিয়ে নিল। নিবিড়ও একই কাজ করলো। শেষমেশ কারাকারিতে না পেরে নিবিড় বলল, মৌ, ক্যান আই হাগ ইউ? তাহলে কাঁথা টানতে হবে না। মৌ মুহূর্তে লাজে লাল হয়ে গেল। তার জিভের শেষ সীমান্তে না শব্দটা আটকে আছে, অথচ মুখ থেকে বের হচ্ছে না। সে কি ট্রেনে নিবিড়ের সামান্য এক রাতের আলিঙ্গনের লোভে পড়ে গেছে? নিবিড় নীরবতাকে সম্মতি ভেবে মৌকে জড়িয়ে ধরল। শান্তির নিঃশ্বাস ফেলে বলল, এই যে এখানেই তোমার স্থায়ী ঠিকানা। এভাবেই আমার স্বস্তি, পবিত্র সম্পর্কের শান্তি। এই বুক শুধুমাত্র মৌ ইশতিয়াকের জন্যই। মৌ চোখ বুজে ফেলল। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। প্রথমবারের মতো নিবিড় মৌয়ের কপালে অধর ছোঁয়ালো। পরপর মৌয়ের সেই হাতের দাগে, যেটাকে মৌ অসুন্দর বলে বেড়ায়। এবার ঘুমাও, ক্লান্ত নিশ্চয়ই, দ্রুত ডাকলে কিছু হবে? মৌ আবেশে চোখ বুজে রইল। হঠাৎ তার গলা থেকে ঘুম মেশানো আহ্লাদ প্রকাশ পেল, ঘুমাবো। নিবিড় কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা দুর্বল করে না, ভালোবাসা প্রেমিক মনকে শক্তি দেয় আরো কয়েক জনম বাঁচার, বুঝেছ? মৌ হ্যাঁ না কিছুই বলল না, কিন্তু নিবিড় জানে তার বুকে লেপ্টে থাকা মেয়েটা বেশ বুদ্ধিমতী। পরের দিন সকাল সকাল আবারও কামরুল মিনার ঝগড়া শুরু হলো। মিনা স্কুলে যাবে, সে চায় কামরুল তাকে স্কুলে দিয়ে আসুক, কিন্তু কামরুল কিছুতেই যেতে চায় না। তার আর খেয়ে দেয়ে কাজ নেই যে সে একটা উটকো ঝামেলাকে আবার ঘাড়ে বয়ে স্কুলে নিয়ে যাবে। মিনা যখন দেখলো ঝগড়াঝাটিতেও কিচ্ছু হচ্ছে না, তখন সে ইউনিফর্ম পরা অবস্থাতেই চলে গেল নিবিড়ের কাছে বিচার দিতে। নিবিড়ের এক চোখ রাঙানি যথেষ্ট ছিল কামরুলের বিড়ালের মতো হয়ে যেতে। সুরসুর করে বেরিয়ে গেল। বাইরে আরেক বিপত্তি। মিনা রিকশায় করে যাবে, পায়ে হেঁটে যাবে না। কামরুলের কাছে এত আবদার, শরীরে বিষের কাটার মতো ফুটছে, কিন্তু নিবিড় এখনো তাকে নজরে রাখছে। অগত্যা রিকশা ডাকতে হয়। রিকশায় সে মিনমিন করে বলল, আল্লাহ দিছে একটা ছাগল্যা বউ, না পারি দেখতে, না পারি সইতে। আমার কি এখন বিয়ার বয়স? মিনা পাশ থেকে বলল, আমারও কি বিয়ার বয়স? সব তোমার দোষে হইছে। বিয়াই যখন করতে পারবা না, তাইলে প্রেমের আলাপ করতে আইছিলাকে? এইটাই আমার জীবনের অভিশাপ হইয়া গেছে, আর মনে করিস না সেরি। কি আমি অভিশাপ? খারাও, বাইক গিয়া নিবিড় ভাইরে বিচার দিমো। তুই একটু চুপ কর না মা, শান্তি দে। কি কইলা তুমি? আমি তোমার মা লাগি? রিক্সাওয়ালা চাচা দেখছেন কি অসভ্য, বউরে মা ডাকে, আবার শান্তিও চায়। সত্যি করে কত এই শান্তিটাকে? কোন বাড়ির কামের মাইয়া? বিয়া করছো একদিনও হয় নাই, অহনি আরেক মাইয়া চাইতাছো? তোমরা বেটারা এত লম্পট। এই কাণ্ডে কামরুলকে চরম অসহায় লাগলো। এত বছর পর সে যত অসৎ ধান্দা করেছে, সব পাপের ফল একসাথে পাচ্ছে এই মেয়েকে বিয়ে করে। কোন ভূতে চাপছিল যে সে এই মাইয়ের সাথে ফ্লার্ট করতে গেছিল? এখন তো দেখতাছে মাইয়া মানি শান্তির জীবন সারখার। শান্তি বললেও অন্য মেয়ের নাম ধরে বসে থাকে। আল্লাহ, কোন ধাতু দিয়ে বানাইছো এই মেয়েকে? কোন ধাতু? এসা জানতো না যে নিবিড় আর মৌয়ের বিয়ে হয়ে গেছে। ওকে ইচ্ছাকৃতই জানানো হয়নি, কারণ ওর মুখ পাতলা। চট্টগ্রামে জানালে তার মাত্র একদিন লাগতো সবাইকে বলে বেড়াতে। ও ছোট মানুষ, বড়দের এত প্যাঁচ বোঝে না, তাই সবাই তাকে খুব কৌশলে এড়িয়ে চলেছে। তবে বেলতুলিতে ফিরে ঠিকই জেনেছে এই নিয়ে এশার কি রাগারাগি। সে গাল ফুলিয়ে বলেছিল, তোমরা আসলেই আমাকে পর ভাবো তাই না? মৌ আপু ঠিকই বলেছে, আমাকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনেছো, নয়তো তোমরা কিভাবে আমার আপার বিয়ের কথাটা আমাকে না বলে পারলে? বললে নিবিড় ভাইয়াও তো প্রণব দুলা ভাইয়ের মতো মজা কিনে দিত। এশার এই কাণ্ড সকালে ঘটলেও সে বিকালের মধ্যে কয়েকজনকে জানিয়ে দিয়েছে। প্রত্যেককে বলেছে, জানো আমার আপার বিয়ে হয়েছে। কার সাথে জানো? নিবিড় ভাইয়ের সাথে। সে দেশ রক্ষা করে, অনেক বিরাট মাপের মানুষ। আমাকে সবাই তোমাকে বলতে নিষেধ করেছে, তাও তোমাকে বললাম। তুমি আবার কাউকে বলো না কেমন? ভাগ্য ভালো ছিল, এশা যাদের সাথে বলেছে সবাই বিশ্বস্ত ছিল, তাই ঘটনা খুব একটা জানাজানি হয়নি। আজ যখন নিবিড় আসলো, এশা তো সোজা নিবিড়ের কোলে গিয়ে বসে পড়ে। এটা দেখে মিনা বলে, ও মা, দুলাভাইয়ের কোলে কেউ এমনি বহে? বড় হইছো না? ওইটা এখন তোমার বইনের স্বামী।
মিনার কথা কামরুলি শুনেছে। সে দ্রুত মিনার মুখ চেপে ধরে। নিবিড় ভাইয়ের কানে গেলেই বিপদ। সে তো জানে এশাকে নিবিড় ভাই কতটা আহ্লাদ দেয়। এশা এখনো অতটাও বড় হয়নি। বড় হতে হতে বুঝ এসে যাবে। ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করার কি দরকার। এজন্য কামরুল আগেভাগে মিনাকে টেনে সরালো। মৌয়েরা এবাড়ি ওবাড়ি মিলিয়ে 7 দিন থাকলো। এরপর আবারও ফিরে গেল চট্টগ্রামে। মৌ এর মাঝে রেডিওতে ইন্টারভিউ দিয়ে টিকে গেল। কাজলির সাহায্যে সে ধীরে সুস্থে কমিউনিকেশনে আরো ভালো হলো। কাজলির জায়গায় সেই মাঝে মাঝে হোস্ট হয়। নিবিড় প্রায় এসে মৌয়ের শো দেখে মুগ্ধ হয়ে থাকে। মেয়েটার মানসিক অবস্থার অনেক উন্নতি দেখা যাচ্ছে আজকাল, বিশেষ করে রেডিওতে আসার পর। মৌয়ের ধারণা এখানে কেউ নেই তাকে দেখার। তাকে কেউ সামনাসামনি দেখে না, বিচার করে না, তার হাত দেখে মুখ বিকৃত করে না। উল্টো তাকে শোনার জন্য অসংখ্য শ্রোতা আছে যারা কেউই তাকে দেখে না কিন্তু খুব ভালোবাসে, তাকে সাপোর্ট করে, তাকে এগিয়ে যেতে বলে। কিন্তু মৌ তার প্রথম শ্রোতাকে কখনোই ভোলেনি। তার প্রথম শ্রোতা হচ্ছে নিবিড় ইশতিয়াক, যে তাকে তার পছন্দসই পেশার কাছে পৌঁছে দিয়েছে। মৌয়ের কোনো সই সে বাদ দেয় না। মাঝে মাঝে তো শ্রোতাদের অসংখ্য এসএমএস এর ভিড়ে নিবিড়ের এসএমএসও সে পায়। মৌয়ের এত শান্তি লাগে। আজ সে এক কাণ্ড করে বসলো। কেউ একজন এসএমএস এ জিজ্ঞাসা করলো মৌয়ের জীবনে প্রেম আছে কিনা। যেহেতু মৌ এই শো ছদ্মনামে করছে, সেও তাই খুশি মনে বলল, জি, আমার একজন হালাল প্রেমিক আছে, যে আপনাদের মতো করেই আমাকে শুনছে, আমাকে প্রেরণা দিতে আপনাদের মতো করেই এসএমএস দিচ্ছে। আজ যেহেতু সেই মানুষটাও শুনছে আমাকে, তাই আপনাদেরকে না হয় আমার গল্পই আজকে একটু শোনাই। আমি মানুষটা খুব ইন্ট্রোভার্ট, হ্যাঁ চঞ্চল ছিলাম, তবে অনেক কথাই লুকিয়ে যাওয়ার অভ্যাস ছিল। তেমনি এক লুকিয়ে যাওয়া গল্প হচ্ছে, আমি একজনকে চুপি চুপি ভালোবাসতাম। তার দেওয়া প্রথম রেশমি চুড়ি কয়েকটা ভেঙে গিয়েছিল। আমি সেই ভাঙা টুকরোগুলো এখনো যত্নে নিজের সাথে আগলে রেখেছি। এর মাঝ দিয়ে আমার জীবনে অনেক বড় ঝড় যায়। জানেন ওই মুহূর্ততে আমাকে কে সঙ্গ দিয়েছে? আমার সেই ভালোবাসার মানুষটা, যে আমাকে সম্মানের সাথে বিয়ে করেছে, তার নাম দিয়েছে, না বলা অনেক কিছুই দিয়েছে। এই মানুষটাই আমাকে শিখিয়েছে ভালোবাসার শক্তি দেয়, দুর্বল করে না। আমি সেই শক্তি নিয়েই আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে সময় কাটাচ্ছি। কিন্তু এত কিছুর মাঝে আমার কখনো বলাই হয়নি আমি মানুষটাকে কতটা ভালোবাসি, পছন্দ করি। সরাসরি তো বলতে পারবো না, তাই আপনাদের সাক্ষী রেখে তাকে আবারও বলছি, আপনি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ জায়গা পায়নি। আমার ব্যক্তিগত শক্তি, আমি আপনার ছায়াতলে থেকেই একজন শক্তির নিদর্শন হতে চাই। সেই রাতেই নিবিড় মৌকে বাড়ির বাইরে ডাকলো। মৌ আসতেই নিবিড় তাকে কাগজে মোড়ানোর সাদা রেশমি চুড়ি বের করে দিল। মৌ চমকে গেল। নিবিড় সেগুলো অতি যত্নে পরিয়ে দিতে দিতে বলল, আর ভাঙা চুড়ি নিজের কাছে রাখতে হবে না, একটা ভাঙলে আমি আরো 10 ডজন এনে দিব, ভালোবাসার কোনো কমতি রাখবো না। মৌ লজ্জা পেল। মানুষটা তাহলে ঠিকই সব শুনেছে। নিবিড় সেই প্রসঙ্গে গেল না। ভালোবাসার প্রকাশ বারবার হয় না, যখন হয় সেই মুহূর্তটা বিশেষ হয়ে থাকে, তাই বিশেষ করে রাখতে হয়। নিবিড় মৌকে আচমকা জড়িয়ে ধরল। প্রথমবারের মতো মৌ তাকে বাধা দিল না। এই বুকটাই যে তার শান্তিস্থল। কথা দিচ্ছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি তোমার শক্তি হব। আমার ছায়া কখনোই তোমাকে ছাড়বে না। এই পুরুষটা সব ভালোবাসা তোমার জন্যই যত্ন করে আগলে রেখেছে। তুমি শুধু এগিয়ে যাও, নিজেকে আর আটকে রেখো না। মৌ লাজুক হাসলো, মিনমিন করে বলল, আমি তো একটা শো ভেবেছি। সেটা কি? অদ্ভুত বলতে পারেন, তবে সেই শোয়ের নাম বেরঙের রং। অর্থাৎ আশেপাশে যত নারী আছে যারা আমার মতো অসহায় ছিল, অনেক ঝড় পার করেছে, সেসব নারীদের নিয়ে আমি প্রতি শোতে সেই সমস্ত নারীদের ডাকবো। ওরা নিজেদের দুর্বলস্থার কাহিনী বলবে, ঠিক ভূত এফএমের মতো। যদি কেউ না এসে ঘটনা এসএমএস এর মাধ্যমে পাঠাতেও চায় তাতেও চলবে। আইডিয়াটা কেমন? খুবই ইউনিক। আমার বিশ্বাস এতে করে এগুলো যারা শুনবে তারাও বাঁচার মোটিভ পাবে। সমাজে কি হচ্ছে তাও অনেকে জানতে পারবে। একদম, সমাজে এখনো অনেক কিছুর উপলব্ধি করা প্রয়োজন। আমি তাদের সেই সুযোগটা করে দিতে চাই। শুরুর দিকে হয়তো গুলিয়ে ফেলতে পারি, তবে আমি আশাবাদী। নিবিড় মুচকি হেসে মৌয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি পারবে মিসেস। মৌ লাজুক হাসলো। তার এই প্রেরণাটুকুই দরকার ছিল। এখন সে নিবিড়ের মুখ উজ্জ্বলের জন্য সব করতে রাজি। মানুষটা যে তার নিজেরও খুব আদরের। হঠাৎ মৌ নিবিড়কে দাঁড়াতে বলে বাড়ির ভেতর থেকে টিফিন কারিতে করে খাবার নিয়ে আসলো। অনেক কিছুই রেঁধেছি আজ আপনার জন্য, বাড়িতে গিয়ে গরম করে খেয়ে নেবেন। আমি জানি আপনি কিচ্ছু খাননি। নিবিড় মুচকি হেসে স্ত্রী রান্না গ্রহণ করে বলল, যা বলবেন রানী, রাঁধুনি হিসাবে আপনি কিন্তু দারুণ। লোভ সামলাতে কষ্ট হয়। বউয়ের রান্না খেতে ইচ্ছে করলে লোভ সামলানোর কি দরকার? আমাকে শুধু জানিয়ে দিবেন। আর মৌ থেমে বলল, আগামীকাল সাবধানে যাবেন। এবারও লম্বা সময়ের জন্য সমুদ্রে যাচ্ছেন তাই না? নিবিড় অবাক হলো না। নিশ্চয়ই মা তাকে জানিয়ে দিয়েছে। নিবিড় তো এখানে জানাতেই এসেছিল, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছিল না।
মৌ আবারও নিবিড়কে জড়িয়ে ধরলো। ভয় পাবেন না, এবার আপনার মৌ স্ট্রং, যেভাবে রেখে যাচ্ছেন সেভাবেই থাকবে। রেখে যেতেই যে ইচ্ছে করে না, কিন্তু দায়িত্ব ছাড়ি কেমন করে, ছাড়তে হবে না, ওটাও আমার মতোই গুরুত্বপূর্ণ। নিবিড় নিশ্চুপ থাকলো কিছুক্ষণ, থেমে থেমে বলল, একটা আর্জি করব? করুন। আর্জি না ঠিক, এবার ফিরে আসলে তোমাকে অনুমতির সাথে আমার কাছে নিয়ে আসবো, এটাই ফাইনাল ডিসিশন। সময় অনেক দিয়েছি, আর সম্ভব না। ইটস অ্যান অর্ডার মৌ। মৌ হাসলো, কপালে 3 আঙ্গুলের সাথে সেলুট করে বলল, অল রাইট লেফটেন্যান্ট কমান্ডার, আপনার যা হুকুম। এক বিরাট কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছে। সেন্টারটা ঠিক 4 দেয়ালে বন্দি নয়, চট্টগ্রামেরই এক নদীর কাছাকাছি এই সেন্টারটা। বড় খোলা মাঠ আর গাছপালা, সামনে দৃশ্যমান নদী। সেই খোলা মাঠেই ডেকোরেশন করা হয়েছে, অনেক ধরনের মানুষের ভিড় এখানে। মৌ এবং নিবিড়ের পরিবারের সবাই উপস্থিত। ইয়ামিন মামাতো হাসি মুখে যার তার সাথে ভাব জমিয়ে নিজের আগত সিনেমার প্রচার করে দিচ্ছেন। কবে তার নতুন সিনেমা রিলিজ হবে, কবে থেকে হলে হলে সিনেমা চলবে, সব হাসতে হাসতে ঝেড়ে দিচ্ছেন। কিছু এলিট শ্রেণীর মানুষরাও এই প্রোগ্রামে এসেছে। খাওয়া দাওয়া সেরে সবাই এখন অপেক্ষা করছে বরবউয়ের। তাদের আগমন এখনো হয়নি, সবাই নিজেদের মোবাইল ক্যামেরা নিয়ে তৈরি, ইয়ামিনও তৈরি ক্যামেরা নিয়ে। এবার আরো প্রফেশনালি ছবি তুলবে সে। এরপর আবারও সে পদ্মফুল, জাহাজ, সমুদ্র, আকাশ থেকে মৌদের বিয়ের ছবি বের করে এডিট করবে। ওই ভিডিও কেন যেন তার বেশ মনে ধরেছে। এমন সময় নিবিড়ের কলিগ বন্ধুরা সাদা ইউনিফর্ম পরে হাজির হলো। তাদের অনুষ্ঠানে প্রবেশ করার পথের 2 ধারে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, তাদের সবার হাতে একটা করে তলোয়ার। এমন সময়ই নিবিড় দাঁড়ালো মূল ফটকে। সে কোনো শেরওয়ানি পরেনি আজ, তার ইউনিফর্মের মতোই কালো পোশাক পরেছে, চুল ছাঁটাই করা, দাড়িও কিছুটা ছাঁটাই করা। খুব সতেজ আর সুদর্শন লাগছে নিবিড়কে। নিবিড় আসতেই করতালির শব্দ পেল। এখনো নতুন বউ আসেনি, সবাই তখন ব্রাইডকে দেখতে উদ্গ্রীব। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মৌ এলো। পরনে তার লাল টুকটুকে লেহেঙ্গা, আবারও করতালি। সবাই মুগ্ধ হয়ে দেখছে বধূকে। মেহেদির রঙে তার হাতের দাগটা কেউ খালি চোখে ধরতেই পারছে না, এ যেন নিবিড়ের রং। নিবিড় তাকে বাহু এগিয়ে দিল। মৌ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সেই হাত ধরল। পরপর নিবিড়ের কলিগরা তলোয়ার উঁচু করলো। সেই তলোয়ার উঁচু করা পথ ধরেই কনে আর বর এগিয়ে যেতে লাগলো। সেই চলাটা যেন শুধু আজকের নয়, আজীবনের শেষ নিঃশ্বাস অবধি। আজ নিবিড় মৌ দুজনের মুখেই হাসি, তৃপ্তির হাসি, পরিপূর্ণতার হাসি, একসাথে বাঁচার হাসি। প্রিয় গল্প প্রেমীরা, এখানেই এই গল্পের সমাপ্তি ঘটল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আল্লাহ হাফেজ।